জয় শ্রী সোমনাথ। 12টি জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ, গুজরাট। দ্বারকা ভ্রমণ সম্পূর্ণ করে রেলপথে পৌঁছে গিয়েছিলাম ভেরাভেল। 26 ও 27 নভেম্বর সোমনাথ ও দিউ ভ্রমণ করেছিলাম। রানী অহল্যাবাইয়ের নির্মিত পুরনো সোমনাথ মন্দিরের ভিতরে অবস্থিত সুবিশাল শিবলিঙ্গ দেখার সৌভাগ্য লাভ হয়েছিল। জয় শ্রী সোমনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। রানী অহল্যাবাইয়ের বানানো এই পুরনো মন্দিরটা দেখবেন, আর এই পুরনো মন্দিরের এখানে দাঁড়িয়েই আপনারা নতুন মন্দিরের দৃশ্যটা একটুখানি দেখতে পাবেন। সূর্য অস্ত যাচ্ছে, এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। চন্দ্রদেব কিভাবে তার প্রভু মহাদেবকে অর্থাৎ সোমনাথকে আরাধনা করে অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন তার গল্প শোনাবো। বিভিন্ন সময় বিদেশি মুসলিম শাসক এবং দেশীয় শাসকদের আক্রমণে এই সোমনাথ মন্দির ধূলিসাৎ হয়েছিল, তার গল্প শোনাবো। বর্তমান মন্দিরের রূপকার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সন্ধ্যাবেলায় দারুণ সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে, তার তথ্য দেব। সোমনাথ মন্দির থেকে রাম মন্দির এবং ত্রিবেণী সঙ্গম দেখার পরে আমি এই মুহূর্তে চলে এসেছি হিরণ নদীর তীরে। এই হিরণ নদীর তীরে এসে আপনারা অনেকগুলি মন্দির দেখতে পাবেন। সোমনাথ পৌঁছে আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন, সবথেকে সেরা গুজরাটি থালি কোথায় পাওয়া যায় তা এই ভিডিওতে জানতে পারবেন। ভালকা তীর্থের গল্প। এই সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে জরা নামের এক ব্যক্তি তীর মেরেছিলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের প্রয়াণ হয়, তারপরে উনি এখান থেকে বৈকুণ্ঠ ধামে যাত্রা লাভ করেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং সোমনাথ ভ্রমণের গল্প শুরু করা যাক। ছাড়া গুজরাটের বিভিন্ন জায়গা ছাড়াও ভারতবর্ষের যে কোনো জায়গা ভ্রমণের পরিকল্পনা করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ট্যুর প্ল্যান এস্টিমেট কীভাবে বানাবেন এ ব্যাপারে পরামর্শ চাইলেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সে ব্যাপারেও সাহায্য করতে পারি, সেটা পেড সার্ভিস। আমার কন্ট্যাক্ট নম্বর 9933925956। ভোর 5:20 আমি ভেরাভেল জংশন রেল স্টেশনে এসে পৌঁছলাম। আজ তারিখ 26 নভেম্বর 2024। ওদিকে 19252 ওখা ভেরাভেল এক্সপ্রেসে ভোর 5:15 সময় আমি ভেরাভেলে এসে পৌঁছলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে লিফটের ফেসিলিটি আছে। 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এখানে পৌঁছানোর পরে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে লিফটের মাধ্যমে নামতে পারেন। ভেরাভেল থেকে আমরা সড়ক পথে যাব সোমনাথ। ভেরাভেল রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এলাম। এখানে আজকে 26 নভেম্বর 2024 হালকা হালকা শীত করছে। আমি আমার বিছানার চাদরটা উড়ে আছি। আপনারা যখন আগামী ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসবেন অবশ্যই ভোরবেলায় যাত্রা করার জন্য একটা শাল চাদর আপনারা সাথে অবশ্যই রাখবেন। আর এই হলো রেল স্টেশন। স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা এখানে শেয়ার অটোতে করে যাবেন সোমনাথ। ভেরাভেল রেল স্টেশন থেকে সোমনাথের দূরত্ব কত আমি এখানে উল্লেখ করে দিলাম। কথা বলে জানলাম যে শেয়ার অটোর মূল্য হচ্ছে 30 রুপিস, একদম সোমনাথ মন্দিরের সামনে ছাড়বে। আর ভেরাভেল রেল স্টেশনে নামার পরে আপনারা যদি পরিবার পরিজনকে সাথে নিয়ে যদি যান সেক্ষেত্রে শেয়ার গাড়িতে 30 টাকা, আর আপনারা যদি রিজার্ভ করেন তাহলে 150 টাকা। সোমনাথ মন্দিরের সামনে অনেক গেস্ট হাউস ও হোটেল আছে, যার তথ্য আমি ভিডিওর শেষ দিকে দেব এবং ডেডিকেটেড হোটেলের ভিডিও পরে বানিয়ে দেব। আমি যেটা করেছিলাম সরাসরি হোটেলে বা ভারত শাসন সংঘতে না গিয়ে সোমনাথ মন্দির অতিক্রম করে ত্রিবেণী সঙ্গমে পৌঁছে গিয়েছিলাম। ভোরবেলায় ত্রিবেণী সঙ্গমে স্নান করে মন্দির দর্শনে যাব, এটা পরিকল্পনা করেছিলাম। আপনারা হোটেলে গিয়ে স্নান করে মন্দিরে যেতে পারেন। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং, হর হর মহাদেব। সোমনাথ রেল স্টেশন তো নেই, এখানে আছে ভেরাভেল জংশন রেল স্টেশন। ভেরাভেল জংশন রেল স্টেশন থেকে আমি ভোর 5:30টার সময় এখানে এসে পৌঁছেছিলাম। আমি দুটো স্টপেজ, একটা গুড লাক সার্কেল এবং আরেকটি সার্কেল, ওই দুটো সার্কেল পার করার পরে এখানে অটো থেকে নামি। এখানে অটো থেকে নামার পরে এই যে জায়গাটা, এটার নাম হলো ত্রিবেণী সঙ্গম। ভেরাভেল রেল স্টেশন থেকে সোমনাথ মন্দিরের সামনে আপনাদের আসতে লাগবে 30 টাকা। আর এই যে ত্রিবেণী সঙ্গম দেখছেন, এখানে আসতে আপনাদের মূল্য দিতে হবে 40 রুপিস। পৌঁছানোর পরে আপনাদের যদি হোটেলে বা ধর্মশালাতে না যাওয়ার থাকে সেক্ষেত্রে আমার মতো যদি ছোট ব্যাগ আপনাদের থাকে আপনারা এখানে স্নানটা সেরে নেবেন। এই হচ্ছে সঙ্গম এলাকা। আমি এমন
যখন পুরীতে যাই জগন্নাথ দেবের দর্শন করার জন্য আগে রেল স্টেশনে স্নান করেই সবার প্রথমে মন্দিরে গিয়ে দর্শন করি। আপনারা বেনারসে গেলেও অনেকেই আছেন সরাসরি বারাণসী পৌঁছানোর পরে রেল স্টেশন থেকে সরাসরি ঘাটে গিয়ে স্নান করে বাবা বিশ্বনাথের দর্শন করে থাকেন। এখানেও আপনারা সেরকম করতে পারেন। এখানে এই সঙ্গমের ঘাটে এসে পৌঁছবেন। এখানে সুন্দর বাঁধানো ঘাট আছে। এখানে দেখুন তীর্থযাত্রীরা পর্যটকেরা এখানে স্নান করছেন। এখানে আপনারা স্নান সম্পূর্ণ করে পিছন দিকে ওদিকে এখান থেকে মাত্র 1 কিলোমিটার মতন দূরে অবস্থিত 1.2 কিলোমিটার দূরে অবস্থিত সোমনাথ মন্দিরে স্নানটা সারতে যাবেন। চলুন এখন এই সঙ্গম সম্বন্ধে তথ্য আপনাদেরকে একটুখানি দিই। এই যে জায়গাটা, এই জায়গা পুরাণে এবং মহাভারতে এর বর্ণনা আছে। এখানে আপনারা 3টি নদীর সঙ্গমে স্নান করবেন। একটা হলো কপিলা, দ্বিতীয় সরস্বতী, আর একটা হলো হিরণ নদী। 3টে নদীর সঙ্গমে এখানে স্নান সম্পূর্ণ করে তারপরে আপনারা যাবেন সোমনাথ মন্দিরে। এখন সকাল 7টা বাজে, আমার এখানে নদীতে স্নান হয়ে গেছে। আমি আরেকটুখানি শ্যুট করে সরাসরি সোমনাথ মন্দিরে যাবো। এখান থেকে সোমনাথ মন্দিরের ডিস্টেন্স 1.2 কিলোমিটার। নেওয়ার পরে এখানে দেখুন শ্রীরাম মন্দির আছে, এখানে শ্রী ত্রিবেণী মাতাজি টেম্পল আছে, শ্রী ত্রিবেণী মাতাজি টেম্পলও ওখানে আছে। আর এখানে দেখলাম অনেকেই চুল দাড়ি কাটছেন এবং বিভিন্ন রকমের পুজো টুজোর জন্য তারা পুরোহিতের সাথে আলাপ আলোচনা করছেন। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটি। দেখুন পাখিগুলো কি সুন্দর এখানে উড়ছে। আমিও ওই পাখিগুলোর মতন উড়ে এখানে আসার জন্য প্রায় 3বার পরিকল্পনা করেছিলাম, কিন্তু 3বারই আমার পরিকল্পনাটা অসফল হয়েছিল। তখন আমি ভেবেছিলাম আমি যেখানেই যেতে চাই সেখানে তো আমার যাওয়া হয়ে ওঠে। আমি বাবা বিশ্বনাথের মন্দিরে যখন বারাণসীতে যেতে চেয়েছি প্রায় 18-20 বার যাওয়া হয়েছে। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গেও আমি প্রায় 4বার থেকে 5বার গিয়েছি। আজকে এই 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরে এসে মন ভীষণ আনন্দে পরিপূর্ণ। সকাল সকাল মন্দির দর্শন করে বেরিয়ে পড়ব লোকাল সাইট সিইংয়ে। এছাড়া আমি উজ্জয়িনী, ওমকারেশ্বর, ত্রিম্বকেশ্বর, ভীমাশঙ্কর এগুলোও গিয়েছি, কিন্তু এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ যখন আসার জন্য পরিকল্পনা করছিলাম প্রত্যেকবারই আমি অসফল হচ্ছিলাম। এই দ্বারকা থেকে শেষ পর্যন্ত পৌঁছতে পারলাম এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। রেল স্টেশনের দিক থেকে আপনারা যখন আসছেন তখন ওই যে তোরণটি পার করে আসবেন। তোরণ পার করে আসার পরেই এই যে শাঁখের ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন, আর এই মোড়টার নাম হলো গুড লাক সার্কেল। এখানে ভেরাভেলের দিক থেকে দেখুন কত অটোগুলো আসছে। শেয়ার অটো ভাড়াতে মাত্র 30 টাকাতেই আপনারা এই গুড লাক সার্কেল পার করে সোজা ওদিকে ডান দিকে এই শাঁখটাকে পার করে ডান দিকে গেলেই ওদিকে সোমনাথ মন্দিরের দিকে চলে যাবেন। আর এই শাঁখটাকে ডান হাতে রেখে ওদিকে চলে গেলে আপনারা ওখার দিকে চলে যাবেন। তো এই হলো গুড লাক সার্কেল। সোমনাথের গুড লাক সার্কেলের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটাই সোজা ওদিকে চলে গিয়েছে সোমনাথ মন্দিরের দিকে। আপনারা ভেরাভেল রেল স্টেশন থেকে যখন আসবেন তখন এই তোরণ পার করেই সোমনাথ মন্দিরের দিকে প্রবেশ করবেন। আমি ভোরবেলায় যখন এই রাস্তা পার করেছিলাম তখন আপনাদেরকে দেখাতে পারিনি। ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরে আপনাদের জন্য এটা শ্যুট করলাম। গুড লাক সার্কেল পার করার পরে এই রাস্তায় সামনে এগোলে ডান হাতে আছে মন্দির পার করে আমি গিয়েছিলাম ত্রিবেণী সঙ্গম। ভেরাভেলের দিক থেকে আপনারা আসবেন, গুড লাক সার্কেলের দিক থেকে আপনারা আসবেন। এই হচ্ছে মন্দির চত্বর এলাকা। এখানে পৌঁছানোর পরে আপনারা ওই যে ঘোড়ার চাপা স্ট্যাচুটা দেখতে পাবেন। এখানে আপনারা ফুল মালা এখানে নিয়ে নিতে পারেন। ফুল মালা নিয়ে নেওয়ার পরে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। এই হচ্ছে এন্ট্রি গেট। ভারতবর্ষে মোট 12খানি জ্যোতির্লিঙ্গ আছে। তার মধ্যে 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে এই জ্যোতির্লিঙ্গটি হলো প্রথম জ্যোতির্লিঙ্গ। আমি ভারতবর্ষের মোট 10খানি জ্যোতির্লিঙ্গতে এটা আমার যাওয়া হচ্ছে, কি মল্লিকার্জুন স্বামী এবং বাবা কেদারনাথ। এই হলো শ্রী সোমনাথ টেম্পল, শ্রী অহল্যাবাই টেম্পল, ডিজিটাল কাউন্টার, ড্রিঙ্কিং ওয়াটার। চলুন যাওয়া যাক ভিতরে। সামনে এগোনোর পরে লাগেজটা জমা রাখতে পারিনি, আবার ফিরে আসতে হলো। এন্ট্রি গেটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়ায় যে স্ট্যাচুটা, আর এন্ট্রি গেটের সোজাসুজি এখানে দেখুন এই যে লেখা আছে ডিজিটাল লকার। এই ডিজিটাল লকারের এখানে আপনারা এই ব্যাগ জমা রাখবেন, এখানে ব্যাগ জমা রাখবেন, এখানে আপনারা ব্যাগ জমা রাখবেন। আমি আমার বড় ব্যাগটাকে ওখানে জমা রেখে চলে এলাম। এরপরে একটু এগোলে ইভিনিং শোয়ের টিকিট কাউন্টার এবং মোবাইল ডিপোজিট কাউন্টার।
এদিকে পার্কিং এরিয়ার ওখানে আপনারা আপনাদের বড় লাগেজটা এবং তার পাশেই ওখানে 10 নম্বর যে কাউন্টারটা আমি সকালবেলায় দেখিয়েছিলাম, ওখানে আপনারা আপনাদের মোবাইলটা জমা রাখবেন। তারপর আপনারা হেঁটে হেঁটে আসবেন। হেঁটে আসার পরে আসার পরে আপনারা জুতো পরেই প্রবেশ করতে পারবেন। জুতো পরে প্রবেশ করবেন। সামনে ওখানে গেলে মন্দির প্রবেশের আগেই ডান দিকে যে সাদা রঙের যে ছাউনি মতন দেখছেন, ওখানটাতে গেলেই আপনাদের জুতো রাখার কাউন্টার আছে। ওখানে গিয়ে আপনারা জুতোটা জমা রাখবেন। জুতো জমা রেখে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। এই হচ্ছে মন্দিরের দৃশ্য। সকালবেলায় ত্রিবেণী সঙ্গমে স্নান করে সকালবেলায় মন্দির দর্শন করবে। এছাড়া সন্ধ্যাবেলাতে লাইট অ্যান্ড সাউন্ড শোটাও দেখতে আসবে। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে নেওয়ার পরে রাত্রিকালীন দৃশ্যটাও আমি দেখেছিলাম। চলুন মন্দিরের ইতিহাস এরপরে বলি। মন্দিরের পৌরাণিক ইতিহাসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। রাজা দক্ষের অনেকগুলি কন্যা ছিলেন। 27 জন কন্যার সাথে ভগবান চন্দ্রদেব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এর মধ্যে ভগবান চন্দ্রদেব রোহিণীর প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন এবং অন্যান্য যে 26 জন যে ওনার যে বোন ছিলেন তাদের প্রতি তিনি কিছুটা অবহেলা করেছিলেন। তখন রোহিণীর অন্যান্য বোনেরা রাজা দক্ষকে অভিযোগ জানান যে তাদের পতিদেব চন্দ্রদেব খুব একটা তাদেরকে ভালোবাসছেন না। সেই সময় রাজা দক্ষ অভিশাপ দেন ভগবান চন্দ্রদেবকে। তিনি বলেন যে তুমি ক্ষয় রোগে আক্রান্ত হবে, অর্থাৎ আপনারা এখন যে চাঁদকে যে দেখেন, চাঁদদেব প্রত্যেক দিন যে ক্ষয়ে যায়, সেই ক্ষয় রোগে আক্রান্ত হবেন। তখন ভগবান চন্দ্রদেব চলে আসেন গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত আরব সাগরের তীরে। এখানে এই জায়গার নাম পাটন নামে পরিচিত ছিল। এই পাটনে তিনি ভগবান শিবের এই সুন্দর মন্দিরটি নির্মাণ করেন। ভগবান চন্দ্রদেব যখন তার শ্বশুরমশাই রাজা দক্ষর থেকে এরকমভাবে অভিশাপগ্রস্ত হলেন, তখন তিনি ঠিক করলেন যে ভগবান শিবকে দেবাদিদেবের আরাধনা করবেন। ভগবান শিবের আরাধনা করার পরে ভগবান শিব খুশি হলেন। মহাদেব বললেন যে তুমি প্রত্যেক 14 দিন অন্তর অন্তর ক্ষয় হবে, আবার প্রত্যেক 14 দিন অন্তর তুমি তোমার পূর্ণতা প্রাপ্তি হবে। অর্থাৎ অমাবস্যা পর্যন্ত চাঁদ ক্ষয়ে 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 একদম আপনারা অন্ধকার দেখেন, আবার পূর্ণিমা তিথিতে 14 দিন পরে চাঁদটা তার পূর্ণতা লাভ করে। তো এই হলো চন্দ্রদেবের গল্প। তো এইভাবে চাঁদ তার প্রভা ফিরে পেয়েছিল বলেই পাতনে এই জায়গাটার নামকে বলা হয় প্রভাস পাতন। জায়গাটার নামকরণ হয় প্রভাস পাতন। চন্দ্রদেব ভগবান শিবকে সম্মান জানিয়ে এখানে একটি মন্দির স্থাপন করেন। তো এই জায়গাটা এইভাবে প্রথম জ্যোতির্লিঙ্গের পথ চলা শুরু হয়। পার্কিং এরিয়াটা যেটা আছে, এই পার্কিং এরিয়ার সামনেই এই ক্লক রুমটা আছে, ডিজিটাল ক্লক রুমটা এখানে আছে। এখানে আমার যে বড় যে ব্যাগটা ছিল, বড় ব্যাগটা এখানে রেখে দিলাম। এখানে এই ডিজিটাল ক্লক রুম, এখানে ঘন্টা প্রতি 10 টাকা, 2 ঘন্টার জন্য 20 টাকা, 3 ঘন্টার জন্য 30 টাকা, এই হিসেবে আপনারা আপনাদের এই বড় ব্যাগটা রাখতে পারেন। আর পাশে আছে, ওখানে এটার পাশেই আছে মোবাইল রাখার জায়গা। সকালবেলায় মন্দির দর্শন ভালোভাবে হয়েছিল। চলুন এরপরে লোকাল সাইট সিইংয়ের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরি। পরিবারের 3-4 জন থাকলে অটো ভাড়াটা আপনারা শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা কম পড়বে। আমি একা ছিলাম, একাই সম্পূর্ণ অটোটি ভাড়া করি। শুরু করলাম। মেরে সাথ মে হ্যাঁ আহমেদ ভাই, চলিয়ে। ওকে, আমি আহমেদ ভাইয়ের সাথে লোকাল সাইট সিইং শুরু করেছি। আপনারা সবার প্রথমে দেখে নেবেন রাম মন্দির, এবং এই রাম মন্দিরের পিছন দিকে অবস্থিত পরশুরাম মন্দির। তো চলুন প্রথমে রাম মন্দিরটা দেখা যাক। এই হলো রাম মন্দির। আজ 26শে নভেম্বর 2024-এর এই সকালবেলাটা আমার খুব সুন্দর কাটছে। কেন কাটছেন জানেন? আসলে আমার সোমনাথ মন্দির দর্শনটা খুব সুন্দরভাবে হয়েছে। সবথেকে ভালো লেগেছিল যে ব্যাপারটা, আধ-এক ঘন্টা আগে আমি যখন সোমনাথ মন্দিরে ছিলাম, ওখানে অযথা কোনো রকমের ভিড় ছিল না। সুন্দর ও সুষ্ঠুভাবে আমি সাধারণ লাইনে মন্দির দর্শন করেছিলাম। রাম মন্দির দেখে নেওয়ার পরে আহমেদ ভাই আমাকে বললেন, চলুন সমুদ্রের তীরে আপনাকে নিয়ে যাই। রাম মন্দিরের পিছন দিকে এখানে সমুদ্রের পাড়ে গেলে আপনাদের বেশ ভালো লাগবে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে আবহাওয়াটাও ছিল অসাধারণ। গুজরাট ভ্রমণের জন্য অক্টোবর থেকে মার্চ মাস আদর্শ সময়। এই পয়েন্টে পৌঁছানোর পরে আপনারা বাম দিকে তাকালে ত্রিবেণী সঙ্গমের দিকটা দেখতে পাবেন। ওদিকে ত্রিবেণী সঙ্গম, যেখানে সকালে স্নান করেছিলাম। আর
এখানে যারা বার্ডস ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা স্বর্গরাজ্য। আর ওদিকে ডান দিকে তাকালে আপনারা সোমনাথ মন্দিরের দিকটি দেখতে পাবেন। আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওই দেখুন মন্দির। মন্দির দেখে নেওয়ার পরে আপনাদের সেকেন্ড পয়েন্ট হবে এই ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গমে এসে আপনারা এখানে একটুখানি ঘুরবেন। তবে আমি যেহেতু সকালবেলা এখানে এসেছিলাম, ত্রিবেণী সঙ্গমের তথ্য আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। এখানে এসে আপনারা 3টে নদীর সঙ্গম দেখবেন। এখানে স্নান সেরে আমি মন্দিরে গিয়েছিলাম। এটার উল্টো দিকে এখানে খাবারের দোকানটা আছে। আমি এখানে फाफड़ा जलेबी और क्या है, फाफड़ा जलेबी मिर्ची कड़ी। ये भाई साहब का दुकान में मैं आ गया हूँ। जय श्री सोमनाथ। अच्छा, यहाँ पे क्या क्या है थोड़ा सा बोलिए ना। फाफड़ा जलेबी कड़ी फाफड़ा मिर्ची सब मिलेगा, गर्मा गर्म मिलेगा इधर एकदम। आपका दुकान का नाम? शिवम फरसान। अच्छा, इसका लोकेशन है वो आपका संगम गेट के सामने। ओके ओके ओके। ত্রিবেণী সঙ্গমের সামনে ব্রেকফাস্ট সম্পূর্ণ করে এখন পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলাম। নদীর পাড়ে অবস্থিত গোলকধাম তীর্থ। চলুন ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিবিজড়িত গোলকধাম তীর্থে যাওয়া যাক। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। ব্রেকফাস্টের পরে এই মুহূর্তে আমি চলে এসেছি শ্রী গোলকধাম তীর্থ। এই হচ্ছে গোলকধাম তীর্থ। আপনারা এখানে পৌঁছানোর পরে এখানে অনেকগুলো মন্দির আছে। এখানে দেখুন মন্দিরের নামগুলো দেওয়া আছে। গীতা মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপরে ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির, এই সমস্ত মন্দিরগুলো আপনারা এখানে দেখে নেবেন। চলুন ভিতরে যাওয়া যাক। এন্ট্রি নেওয়ার পরেই সবার প্রথমে বাম হাতে গীতা মন্দির। আজকে মঙ্গলবার বলে ভিড় তুলনামূলকভাবে কম আছে। এই হচ্ছে মন্দিরের পরিবেশ। গীতা মন্দির, পাশেই লক্ষ্মীনারায়ণ মন্দির এবং এর পাশে বিশ্বনাথ মন্দির দেখবেন। আমরা একটু পরে ভালকা তীর্থে যাব। ভালকা নামক ওই স্থানে ভগবান শ্রীকৃষ্ণকে জরা নামের এক ব্যক্তি তিনি বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এখানে দেখুন ওনার পাদুকা নদীটা দেওয়া আছে। এখানে দেখুন এই কমল ফুলের মধ্যে, পদ্ম ফুলের মধ্যে ওনার পদচিহ্নটা রাখনো নিজ ধাম প্রস্থান তীর্থ গোলকধাম তীর্থ বলা হয়ে থাকে। এখানে ইতিহাসটা লেখা আছে। ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্নটা এখনও আছে। ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকেই তার নিজ ধামে চলে গিয়েছিলেন 3102 খ্রিস্টপূর্বাব্দ। 3102 খ্রিস্টপূর্বাব্দের 18ই ফেব্রুয়ারি বাংলা মাসে চৈত্র মাসে একটা বিশেষ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এই নদীর পাড়ে, এই যে জায়গাটা দেখছেন হিরণ নদী, এই হিরণ নদীর পাড়ে এখান থেকে তিনি তার নিজ ধামে চলে গিয়েছিলেন। মহাভারতে এবং গীতাতে তার বর্ণনাটাও আছে। হিরণ নদীর তীরে এসে বেশ ভালো লাগবে আপনাদের। আর এই জায়গাটার ঐতিহাসিক পৌরাণিক গুরুত্ব অনেক। এখানকার সমস্ত মন্দিরগুলো দেখতে বেশ ভালো লাগবে। পদচিহ্নে আপনারা প্রণাম জানাবেন। গীতা মন্দির দেখে নেওয়ার পরে এখানে আরও আরেকটি সুন্দর মন্দির আপনারা দেখে নেবেন। আমি সোমনাথে এসে অবাক হয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকটি মন্দির কি সুন্দরভাবে তৈরি হয়েছে আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে এখানে মেনটেন করা হয়েছে। এখানে মূর্তিটা দেখেই আপনাদের মন ভরে যাবে, মনে প্রশান্তি নেমে আসবে। দেখুন কি সুন্দর লক্ষ্মীনারায়ণের মূর্তি। আর এখানে সেই গুফাটা আছে, বলদেবজি গুফাটা আছে, যে গুফা থেকে শ্রীকৃষ্ণের দাদা এল্ডার ব্রাদার এখান থেকে বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে বলদেবজির মূর্তি এবং গুফাটা ভালোভাবে আপনারা দেখে নেবেন। এইভাবে গোলকধাম তীর্থভ্রমণ আমার সম্পূর্ণ হয়েছিল। চলুন এরপরে ফিরে যাওয়া যাক। এরপরে ফিরে গিয়ে আমরা সূর্য মন্দির এবং আরও বেশ কয়েকটি বিখ্যাত মন্দির পরপর দেখে নেব। ফিরতি পথটাও ভীষণই সুন্দর, পাশে নদী বয়ে যাচ্ছে।
ওদিকে ওই মন্দির দেখে এলাম, এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে, এখানে গাড়ি পার্ক করা হলো। গাড়ি পার্ক করার পরে আপনারা এই পথ দিয়ে ভিতরে যাবেন। ওই পথ পার করে চলে আসবেন, আসার পরে দুটো মন্দির আছে, একটা সূর্য মন্দির আর একটা হচ্ছে হিংলাজ মাতা মন্দির। চলুন যাওয়া যাক। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। দুটো মন্দির আছে, এই হলো সূর্য মন্দির। আপনারা পুরী নিশ্চয়ই অনেকবার বেড়াতে গিয়েছেন, কোনারকের সূর্য মন্দির দেখেছেন। এখানে দ্বারকা, এখানে সোমনাথ বেড়াতে এসে সূর্য মন্দির দেখবেন। ওদিকে সূর্যকুণ্ডও আছে, এদিকে সূর্যকুণ্ড আছে, প্রাচীন মন্দির। ওইদিকে দেখুন সূর্যকুণ্ড, এই সূর্যকুণ্ড। তো এই হচ্ছে সূর্য মন্দিরের গল্প। সিঁড়ি পথ দিয়ে এসে আপনারা সূর্য মন্দিরটা দেখে নেবেন। সূর্য মন্দির দেখে নেওয়ার পরে ওদিকে সূর্যকুণ্ডটা দেখবেন। আর এদিকে আছে হিংলাজ মাতা দেবী গুফা। এখানে এখন পাণ্ডব গুফা বলে লেখা আছে। চলুন গুফার দিকে যাওয়া যাক। ভারতবর্ষের বিভিন্ন শহরে তীর্থস্থানে বেড়াতে গিয়ে আমি এই যে মহাভারতের যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলোর সাথে জড়িত বিভিন্ন স্থান দেখেছি। পাণ্ডব গুফা আপনারা দেখবেন এবং মন্দিরের পরিবেশটাও আপনাদের বেশ ভালো লাগবে। এই হলো হিংলাজ মাতা মন্দির ও পাণ্ডব গুফার পরিবেশ। শঙ্করাচার্য সূর্য মন্দির দেখে আসার পরে আপনারা এখানে ভারতবর্ষের চারটি প্রান্তে সোমনাথের ভিতরে প্রবেশ করবেন। উত্তরে বদ্রীনাথ, দক্ষিণ ভারতের রামেশ্বরম, শঙ্করাচার্যজি ভারতবর্ষের চারটি প্রান্তে চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের পাশেই পুরী, এই রামেশ্বরম পীঠমটা দেখে নেবেন, সারদা পীঠম। এবং এখানে দেখুন এই যে কামনাথ মহাদেব মন্দির। আপনারা মন্দিরের ভিতরে যাবেন এবং দর্শন সম্পূর্ণ করে আসবেন। সূর্য মন্দির, হিংলাজ মন্দির এবং সারদা পীঠম পার করে এখন আমরা ভালকা তীর্থের দিকে যাব। তার আগে সামনে ওখানে ওই যে ফ্লাইওভারটা দেখছেন, ওই ফ্লাইওভারের রাস্তাটা ওটা চলে যাচ্ছে ভাবনগরের দিকে। আগামীকাল আমার দিউ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা আছে। দিউ যাওয়ার জন্য ওই রাস্তাটি। ফ্লাইওভারের সামনে আসার পরে আমাদের গাড়ি ইউটার্ন নিল। এখন আমাদের অভিমুখ ভালকা তীর্থর দিকে। ভগ্নদশাপ্রাপ্ত সোমনাথ রেল স্টেশন। আগে সোমনাথ পর্যন্ত রেল সংযোগ ছিল। আগামী দিনে সরাসরি সোমনাথ পর্যন্ত রেল আসার সম্ভাবনা আছে। ভালকা তীর্থে পৌঁছানোর আগে আপনারা আরব সাগরের অসাধারণ সৌন্দর্য দেখতে এই পয়েন্টে পৌঁছে যাবেন। এই জায়গার বিশেষত্ব হলো এটাই, সমুদ্রের মাঝে একখানি শিবলিঙ্গ আছে। আপনারা ফুল, বেলপাতা এবং জল সমুদ্রের মাঝে অবস্থিত ওই শিবলিঙ্গে দিতে যেতে পারেন। আমি আমার এই ভ্রমণটা আহমেদ ভাইয়ের অটোতেই সম্পূর্ণ করেছিলাম। আপনারা এই একটি অটোতে 3-4 স্বাচ্ছন্দ্যে চেপে সোমনাথের দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখে নিতে পারেন। আহমেদ ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম, যাতে আগামী দিনে আপনারা সোমনাথ ভ্রমণে গেলে আহমেদ ভাইয়ের সার্ভিস নিয়ে নিতে পারেন। প্রত্যেকটি জায়গা দেখানোতে আহমেদ ভাইয়ের অসাধারণ সহযোগিতা আমি পেয়েছিলাম। সমুদ্রের এই পয়েন্টটি দেখে নেওয়ার আগে আমি আরেকটি মন্দিরে গিয়েছিলাম। সেই মন্দিরটির নাম হলো দিকরঞ্জন মহাদেব মন্দির। এই হলো দিকরঞ্জন মহাদেব মন্দিরের পার্কিং এরিয়া। মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা ভিডিও নট অ্যালাউড। সোমনাথ লোকাল সাইট সিইংয়ের শেষ পয়েন্ট হলো ভালকা তীর্থ। ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিবিজড়িত ভালকা তীর্থের গল্প চলুন শোনাই। ভালকা তীর্থের গল্প এই সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে জরা নামের এক ব্যক্তি তীর মেরেছিলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের প্রয়াণ হয়। তারপরে উনি এখান থেকে বৈকুণ্ঠ ধামে যাত্রা লাভ করেন। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে 36 বছর পরে তোমার পতন হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা শুনে তথাস্তু বলেছিলেন। 36 বছর পার হয়ে যায়। 36 বছর পার হওয়ার পরে যাদবদের মধ্যে লড়াই শুরু হয়। যাদবদের মধ্যে লড়াই শুরু হলে ভগবান শ্রীকৃষ্ণ
অবসর নিয়ে এখানে এই যে গুজরাটের যে সোমনাথ, এখানে জঙ্গলে এসে থাকা শুরু করেন। তিনি এখানে এসে ধ্যান করতেন। ঠিক সেই সময় জরা নামের এক ব্যক্তি, এখানে তখন জঙ্গল ছিল, এখানে উনি এসে ওনার পাটাকে হরিণ ভেবে উনি তীর মারেন। সেই তীর এসে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে লাগে। আহত হওয়ার পরে তিনি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এখানে যখন ওনার মৃত্যু হচ্ছে তখন দাপর যুগের শেষ হচ্ছে, তারপরেই কলি যুগের শুরু হচ্ছে। তো সালটা হচ্ছে মোটামুটি 3102 খ্রিস্টপূর্বাব্দ 18 ফেব্রুয়ারি। তো আপনারা সোমনাথ ভ্রমণে এলে এই ভালকা তীর্থ অবশ্যই দেখতে আসবেন। এই জায়গাতেই ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আমি একটু আগেই নদীটা দেখিয়েছিলাম, হিরণ নদীর পাড় থেকে উনি বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে রওনা দেন। তো এই হচ্ছে ভালকা तीर्थेर स्टोरी। जय श्री कृष्ण, राधे राधे। आपका ऑटो से आज पूरा दिन मेरा जो ये लोकल साइट सीइंग जो था, ये मेरा एक्सपीरियंस बहुत ही अच्छा रहा, मेरा अभिज्ञता। अच्छा, इंडिया का किसी भी कोने से या मेरा बंगाली व्यूअर्स जब वेस्ट बंगाल से जब आएंगे तब आपका ऑटो अगर वो बुक करना चाहे तो आपका कॉन्टैक्ट नंबर बोलिए। 9899452742। नंबर और एक बार रिपीट कीजिए। 9899452742। ओके। তো এই হচ্ছে কাথিয়াওয়াড়ি থালিটা। আমি মাধব রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে বিভিন্ন রকমের আইটেমগুলো আছে, এত খাবার নষ্ট করা উচিত নয়। আমি এখান থেকে চামচে করেই খাবারগুলো নেব, দিয়ে আপনাদেরকে একটু করে টেস্ট করাবো। सेव टमाटर, मिक्स वेज, करेला, अच्छा, कांदा आलू, सूटी सूखी सूखी चोरी। ओके, और ये इधर गुड़, हाँ 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 हाँ, ओके ओके। और ये रोटी, ये रोटी ये भाकरी है, गेहूं का बाजरे का रोटला है। हाँ, और ये रोटी। ओके। সেওয়ের একটা আইটেম, এখানে পটলের একটা আইটেম আছে। মাধব রেস্টুরেন্টের গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। লোকাল সাইট সিইং এবং লাঞ্চের তথ্য আপনাদেরকে দিলাম। এরপরে আপনারা সোমনাথে যেখানেই থাকুন না কেন, মন্দিরের সামনাসামনি যে কোনো হোটেল গেস্ট হাউস থেকে সন্ধ্যাবেলায় এখানে চলে আসবেন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট আপনারা ক্যাশের মাধ্যমে কাটতে পারবেন না, আপনাদেরকে অনলাইনেই পেমেন্ট করতে হবে। লাইট অ্যান্ড সাউন্ড শোটি দেখলে সোমনাথ মন্দিরের উত্থান ও পতনের গল্প মাননীয় অমিতাভ বচ্চনের গলাতে খুব সুন্দরভাবে আপনারা শুনতে পাবেন। আমি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বেরিয়েছিলাম। আপনারা সোমনাথে যখন থাকবেন তখন অবশ্যই সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শোটি দেখতে কোনো মতেই ভুলবেন না। সোমনাথ থেকে পাশাপাশি জায়গাগুলো দিউ বা গির অভয়ারণ্য যাওয়ার জন্য আপনারা 4 হুইলারও বুক করতে পারেন। फुल सर्विस। कहीं पे भी कोई भी पैसेंजर को जाना हो, दीव जाना हो, गिर जाना हो, सासन गिर जाना हो, नेशनल सफारी जूनागढ़ पे जाना हो, ऑल जगह के लिए 4 सीटर से लेकर 26 सीटर तक गाड़ी अवेलेबल रहेगा। अच्छा। श्री शक्ति टूर एंड ट्रैवल्स, और दूसरा है शिव शक्ति टूर एंड ट्रैवल्स, जो सोमनाथ का, गिर सोमनाथ का सबसे बढ़िया 5 स्टार रेटिंग वाला ट्रैवल्स एजेंसी है। एकदम। तो सर देखिए, अच्छे लोगों के साथ अच्छे लोगों का मुलाकात हो ही जाता है। तो आप बोल रहे हो तो मैं गूगल रेटिंग भी दिखा दूंगा। और आप कहीं पे भी यहाँ पे लोकल साइट सीन भी करना हो तो हर एक मंदिर का, सोमनाथ के अगल बगल के मंदिर का, द्वारिका के अगल बगल मंदिर का पूरा स्टोरी के साथ हम साइट सीन और सब कुछ करवाते हैं। ओके ओके। और रुकिए, हाँ, ड्राइवर कम, गाइड ज्यादा, गाइड कम, फैमिली मेंबर ज्यादा। एकदम एकदम। एक बार मुलाकात लीजिए। जरूर, श्री जरूर। शक्ति टूर एंड ट्रैवल्स, ओके सोमनाथ वेरावल। ओके, सोमनाथ वेरावल में जरूर मैं खुद आऊँगा या मेरा लोगों को आपका नंबर मैं जरूर देने वाला हूँ। थैंक यू सर, थैंक यू थैंक यू सर। आपका फ़ोन नंबर थोड़ा बोलिए। 9909004638, ये मेरा कॉन्टैक्ट नंबर है। नंबर और एक बार रिपीट कीजिए। 9909004638। अच्छा, ये नंबर मैं स्क्रीन पे दे रहा हूँ। आने वाले दिनों में मेरा बंगाली व्यूअर्स बोलिए, इंडिया का किसी भी कोने से वो लोग वो देख पाएंगे। और मैं जब ग्रुप टूर करूँगा तब मैं भी आपके साथ कुछ बिजनेस हो सकता है। कोई बात नहीं सर। जय श्री सोमनाथ, हर हर महादेव। इसके साथ जय महाराष्ट्र, जय कोलकाता, जय कोलकाता। एक्चुअली क्या हुआ है, मैं जय काशी विश्वनाथ। एक्चुअली बाबा विश्वनाथ का आशीर्वाद ही कह सकते हैं
क्योंकि मैं यहाँ पे लाइट एंड साउंड शो में मेरा टिकट नहीं मिल रहा था। सेकेंड क्लास में मैं खड़ा था, वो काउंटर क्लोज हो गया था। यहाँ पे मैडम जी आए, बोला कि एक टिकट हमारे पास है। सर जी का थोड़ा सा वो शायद नहीं जाना चाहते थे, इसलिए उनका टिकट में मैं चला गया था। इसलिए ये वाराणसी वासी को, ये मुंबई कर को मैं धन्यवाद दिल से देता हूँ। और बाबा विश्वनाथ का नगरी के पास से वो लोग हैं। बाबा विश्वनाथ का आशीर्वाद से मेरा भी दर्शन तो सुबह हो गया था, अभी वो लाइट एंड साउंड शो मेरा देखना हो गया। सभी फैमिली का मेंबर को मैं दिल से शुक्रिया अदा करना चाहता हूँ। जय महाराष्ट्र, जय बाबा विश्वनाथ। नमस्कार, धन्यवाद धन्यवाद धन्यवाद। मैं तो बोलने का मौका नहीं दिया। सर जी बोलिए, एक्सपीरियंस कैसा रहा, देखने का एक्सपीरियंस कैसा रहा? बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा ना। और यहाँ पे सोमनाथ दर्शन कैसे हुआ? बहुत ही अच्छा, बहुत अच्छा है। अच्छा, तो आपका बेकारी है। मैं वाराणसी जब जाऊंगा, भदोही जब जाऊंगा, आपका बेकारी का मैं टेस्ट जरूर करने वाला हूँ। चलिए, और महाराष्ट्र में भी मैं मिलने वाला हूँ। नमस्कार, धन्यवाद 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 धन्यवाद। সোমনাথ ভ্রমণে গিয়ে কোথায় থাকবেন? নূতন সোমনাথ মন্দির এবং রানী অহল্যাবাঈর নির্মিত পুরনো সোমনাথ মন্দিরের একদম সামনেই অবস্থিত হোটেল রুদ্রাক্ষ। আমি সারাদিন মন্দির ভ্রমণ করে লোকাল সাইট সম্পূর্ণ করে সন্ধ্যাবেলায় আপনাদের থাকার ঠিকানার সন্ধানের জন্য এই হোটেল রুদ্রাক্ষে গিয়ে পৌঁছেছিলাম। এর গুগল রেটিংও ভীষণ ভালো। এর গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। तो ये रहा पूरा रिसेप्शन एरिया। यहाँ पे आके आप लोग चेक इन फॉर्मेलिटीज़ आपका पूरा करोगे। और यहाँ पे है वेटिंग एरिया। और इधर जाने के बाद आप लोगों को लिफ्ट दिख जाएगा, इधर है लिफ्ट। तो आप लोग जब एजेड पीपल लोगों के लेके आओगे तब यहाँ पे कोई परेशानी नहीं होगा। ये रहा कॉरिडोर और ये रहा लिफ्ट। लिफ्टे করে আমি থার্ড ফ্লোরে চলে এসেছি। চলুন সবার প্রথমে আমি আপনাদের পরিবারের থাকার জন্য একটা 4 বেডরুম দেখাই। হোটেল রুদ্রাক্ষের এই হলো 4 বেডরুম। এদিকে ডবল বেড খাট, এদিকে ডবল বেড খাট। আপনারা রুমের আয়তনটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সুগন্ধি বেশ, রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, সাফ সুতরা। আর এখানে এসি কার্যকরী আছে, উল্টো দিকে মিরর আছে, এদিকে এলইডি টিভি আছে। একদমই নিট অ্যান্ড ক্লিনের ফ্লোর, একদম দারুণ ব্যবস্থা। আপনারা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে 4 জন যখন আসবেন, এখানে আপনারা 4 থেকে 5 জন থেকে যেতে পারেন। তো এই হচ্ছে সম্পূর্ণ রুমখানি। এই 4 বেডরুমের ওয়াশরুমটা চলুন দেখিয়ে দিই। এখানে আছে কোমোড, এখানে হট ওয়াটারের ব্যবস্থাও আছে, এখানে মিরর আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই হচ্ছে সম্পূর্ণ প্রপার্টি। যারা শুধুমাত্র 2 জন আসবেন তাদের জন্য চলুন ডবল বেডরুমটাও দেখিয়ে দিই। এদিকে আছে হোটেল রুদ্রাক্ষের ডবল বেডরুম। এই ডবল বেডরুম, এই হলো ডবল বেড খাট, এদিকে এলইডি টিভি আছে। আর আপনারা এখানে একটা মিরর পেয়ে যাচ্ছেন। এখানে মিরর আছে, এখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারেন। আর এদিকে আছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আমরা পরিবার পরিজন ছাড়াও অনেক সময় 3 জন বন্ধুরা মিলেও বেড়াতে আসি। সেক্ষেত্রে আপনারা এই ট্রিপল বেডরুমেও স্টে করতে পারেন। এই হচ্ছে ট্রিপল বেডরুম, ডবল বেড খাট, এখানে সিঙ্গেল বেড খাট আছে। আর এই হচ্ছে এলইডি টিভি আছে, এখানে 2টো ফ্যান আছে এই ট্রিপল বেডরুমে। আর এখানে এসি কার্যকরী আছে। এই হচ্ছে সম্পূর্ণ ট্রিপল বেড রুমটি। ট্রিপল বেড রুমের এই হলো ওয়াশরুম। এখানে কোমোড আছে, এখানে হট ওয়াটারের ব্যবস্থাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেন্ট্রালাইজ গিজার, এদিকে মিরর আছে, বেসিন আছে। এই হচ্ছে সম্পূর্ণ ট্রিপল বেড রুমটি। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য, এছাড়া আমার অবস্থান কোথায় আছে এবং আমার আগামী দিনে প্রোগ্রাম কোথায় আছে, আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হর হর মহাদেব, জয় শ্রী সোমনাথ, জয় শ্রী দ্বারকাধীশ, রাধে রাধে, দুর্গা দুর্গা।